নমস্কার, আমি লিমা। অভয় মঞ্চের তরফ থেকে আমি আরেকবার চলে এসেছি মৌসুমী দি এবং জ্যাকদার সঙ্গে কটা প্রশ্ন নিয়ে, অভয়াকে নিয়ে অবশ্যই। তো যেহেতু দাদা দিদি একদম প্রথম থেকেই রয়েছেন আমাদের আন্দোলনের সঙ্গে, তাই আমি জিজ্ঞেস করতে চাইছি, এই যে আমাদের কোর্টের যে রায় বেরোলো, এই রায় নিয়ে তোমাদের মতামত কি একটু বলো। না মানে আদালত যেটা মনে করেছে, তারা তো মানে সাক্ষ্য প্রমাণের ওপর রায় দিয়েছে। এবার যেখানে এত প্রমাণ লোপাট করা হয়েছে এবং প্রমাণ নষ্ট করা হয়েছে, তো সেইখানে তারা যেরকম প্রমাণ পেয়েছেন সেই হিসেবে তারা রায় দিয়েছেন। প্রাথমিকভাবে জিনিসটা যেটা ছিল যে একজন দোষী প্রথম থেকেই বলে দেওয়া হচ্ছিল, তারপরে বলা হলো না অনেক দোষী আছেন, মানে দোষীরা। তো সেক্ষেত্রে একজন দোষীর নামে একটা সাজা ডিক্লেয়ার করা হয়েছে, বাকিরা কই আমাদের মনে প্রশ্ন। আর যখন এই মুহূর্তে সাজা দেওয়া হয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু, সেখানে এখন হঠাৎ করে কেন সরকার আবার উঠে পড়ে লাগলেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে? কারণ তিনি বেঁচে থাকলে কি অন্য নামগুলো বেরিয়ে আসার সম্ভাবনা আছে? আমার এটুকুই মনে হচ্ছে, এর বাইরে আর কিচ্ছু মনে হচ্ছে না। আমি তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড একটা জায়গাতে আছি, কারণ আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করিনি যে উচ্চ আদালতে এই রায়টা জানাক না কেন, বা যে সরকারি এটাকে সাপোর্ট করুক না কেন। আমি ভীষণভাবে রেগে গেছিলাম প্রথম দিন শুনে। তারপরে আমার যেটা মনে হয়েছে যে প্রথম থেকেই তো একটা কিছু বা কিছু জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে এসেছে, যেগুলোকে আমরা ভীষণভাবে চেয়েছিলাম যে না, এগুলো ধামাচাপা দেওয়া যাবে না, বা এগুলো যা প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে এগুলো করা যাবে না। সেই হিসাবেই আমরা সিবিআইয়ের ওপর ভীষণভাবে নির্ভরশীল ছিলাম বা তাকিয়েছিলাম। সেই জায়গাটাও এতটাই কি বলবো কিছুই ওনারা করতে পারেনি বা আমাদের আশা রাখাতে পারেনি। আমার বলতে ইচ্ছে করছে যেটা যেই ঘটনা ঘটার 3 দিনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে কে দোষী, এবং সেটা কলকাতা পুলিশ ডিটেক্ট করে 5 দিনের মাথায় বলে দিয়েছিলেন। তাহলে সেই একই জিনিসটা নিয়ে সিবিআইয়ের এতদিন সময় লাগলো বার করতে, যে না ওই সেই দোষী। মানে কোথাও যেন ঠিক এই অঙ্কটা, হিসেবটা মিলছে না। একদমই তাই। আর এই যে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার যে একটা তাড়া, এই যে ফাঁসিটা দিলে তো আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে যে ফাঁসিটা দেওয়া মানে হচ্ছে মুখটা বন্ধ হয়ে যাবে। তো এবার বলো তো, তোমাদের কি মনে হয় যে নেক্সট স্টেপ আমাদের কি হতে পারে, যে আমরা সেই সব দোষীদের কাছে পৌঁছতে পারবো তাড়াতাড়ি? মানে আমাদের কি মনে হয় এখন কি স্টেপ নেওয়া দরকার? আমার তো মনে হচ্ছে আমাদের দেশের নয়, বাইরে থেকে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে, যারা এসে নিরপেক্ষভাবে একটা বোধহয় ইনভেস্টিগেশন করতে হবে। কারণ আমরা আস্তে আস্তে এই যারা গোয়েন্দা বিভাগ তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছি। কারণ আজকে এটা যেটা হয়েছে সেটা কিন্তু একটা জাস্ট ছোট্ট সামান্য ঘটনা নয়। একজনের অন ডিউটি তার কর্মস্থানে তার সাথে যা কাণ্ড ঘটানো হয়েছে, সেখানে কর্মস্থানের বাইরে যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে এরকম কিছু একটা ঘটে যেতেই পারে। তো আমরা ভয়ে আছি। কোথাও একটা আইন ব্যবস্থার উপর আমাদের একটা আস্থা ছিল, তো বা সিবিআইয়ের উপর একটা আস্থা ছিল। আমার মনে হয় সেটা জনতা বা সাধারণ জনগণের যে আস্থাটা ছিল, সেই আস্থাটা কিন্তু ভীষণভাবে হারিয়ে গেল। আর তার থেকে বড় কথা আমার মনে হয় যে এবার নিজের প্রোটেকশন নিজের কাছে। আমরা সবাই নিজেকে প্রোটেকশনের জন্য বা নিজেকে প্রোটেক্ট করার জন্য যা করার সেগুলো এবার করতে হবে। কারণ না পুলিশ প্রশাসন, না সরকার, না আইন আদালত কেউ কিন্তু তোমার পাশে দাঁড়াবে না বা তোমাকে সাহায্য করবে না। ঠিক তাই। আর দিদি, যে প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম আমাদের যেমন প্রত্যেকটা সংস্থান থেকে বা প্রত্যেকটা সাধারণ মানুষ পায়ে পা মিলিয়ে আমরা লড়াই করেছি। তো অভিনেতা বা অভিনেত্রীরাও তো সেই সময় ছিলেন। যেহেতু তোমরা ওই জায়গা থেকে বিলং করছো, তাই আমিও জানতে চাই যে পরবর্তী পদক্ষেপে কি অনেকেই তো আমরা এখন আর দেখতে পাই না আগের মতন, তো তাদের কি আমরা আর আন্দোলনে দেখতে পাবো, বা কি করলে তাদের দেখতে পাওয়া যাবে আর কি? এইটা বলা খুব মুশকিল, কারণ কে কী জন্য এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেটা তারা জানেন। আমাদের তারা কি কারণে এসেছিলেন সেটা একমাত্র তারা বলতে পারবেন। তারা কেন তখন এসেছিলেন, এখন কেন নেই, সেটা তারা ছাড়া কেউ উত্তর, তাদের হয়ে আমরা কোনো কথাই বলতে পারি না। তো দেখা যাক আগামী দিনে যদি তাদের মনে হয় তারা আসবেন।
মানে কিন্তু আবার যদি বৃহত্তর আন্দোলন শুরু করতে হয়, আমার মনে হয় যে মানবিকতার দিক থেকে তারা সবাই যোগদান করবেন, এবং আবার যদি আমাদের রাস্তায় নেমেই বিদ্রোহ বা বিপ্লব করতে হয় অভয়ার জন্য, বা আবার যদি এরকম একটা ঘটনা ঘটে, আবার যদি আমাদের রাস্তা নামতে, আমরা সবাই নামবো। মানে সেটাতে মানে জনসাধারণ শুধু নয়, আমরা যে কোনো ফেটার্নিটির প্রত্যেকেই নামবে, কারণ আমাদের থাকার শহরটা যেভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা তো আমাদের ঠিক করে থাকতে হবে, নাহলে আমরা থাকবো কোথায়, যাবো কোথায়? আমার মনে হয় তার জন্য যদি আন্দোলন আবার শুরু হয়, সবাই আন্দোলনে নাম। ঠিক তাই, ধন্যবাদ তোমাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌরভ পালোধি। সৌরভ অনেকগুলো জিনিস নিয়ে ব্যস্ত থাকেন এবং আমরা ওনাকে দেখেছি এই মুহূর্তে প্রতিবাদের অন্যতম মুখ হিসেবে উনি উঠে এসেছেন। ওনার কাছে আজকে আমরা বইমেলাতে আছি এবং ওনার কাছে আমরা কিছু প্রশ্ন রাখব। প্রথমত সৌরভ, এই মুহূর্তে এসে এই যে শিয়ালদা হাইকোর্ট আমাদেরকে একটা রায় দিয়েছে, রায় নিয়ে যাজ্জীবনের রায় নিয়ে অভয়ার বাবা মা সেটাই চাইছেন, এবং হাইকোর্টে যে সিবিআই গেছে তারা চাইছে এই মুহূর্তে যে ফাঁসি হোক, সেটা অভয়ার বাবা মা চাইছেন না। এই নিয়ে আপনার কি বক্তব্য? মানে আমারও একই বিষয় আর কি। মানে দেখুন, আমাদের হাতে তো আইন নেই, থাকলে অন্য বিষয় হতো হয়তো, কিন্তু বিষয়টা হচ্ছে ফাঁসি হয়ে যাওয়া মানে তো একটা মানুষ শেষ, এবং শেষ মানে অনেক কিছু চাপা পড়ে যাওয়ার একটা বড় সুযোগ। তো এই সঞ্জয় রায় দোষী নয়, এগুলো পরের আলোচনা একদমই। একা তো দোষী নয়, দোষী অবশ্যই, একা তো দোষী নয়, আরও অনেকজন দোষী। তো শুরুর দিন থেকে যেটা আমি বলার চেষ্টা করেছি যে শুধু যে দোষী তাকে ধরাটা কিন্তু এই ঘটনার উদ্দেশ্য নয়। এত বড় একটা সরকারি ইনস্টিটিউশনে, সেই অর্থে বলতে গেলে একজন সিভিল স্টাফ, সে এত বড় একটা সাহস পাচ্ছে, এটা সম্ভব নয়। এর পেছনে একটা বড় র্যাকেট কাজ না করলে, বড় বড় মাথারা কাজ না করলে, খুব স্বাভাবিকভাবে একটা সিভিল স্টাফ যার ওই দুটো টাকা দিয়ে সংসার চলে বা যেভাবে হোক তারা দিন কাটায়, তো সে গিয়ে একজন ডাক্তারের ওপর হামলা করতে পারে না। তার জন্য তার একটা সলিড ব্যাকিং দরকার। একটা সলিড ব্যাকিং শব্দটা ভুল, অ্যাকচুয়ালি সলিড পলিটিক্যাল পাওয়ার দরকার, না হলে এটা কখনো সম্ভব নয়। তো এবার যে পলিটিক্যাল পাওয়ার দরকার, সেই পলিটিক্যাল পাওয়ার অবভিয়াসলি চাইবে যে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাক, তাহলে সুবিধা হবে, মানুষটা মৃত। তো মৃত কথার মুখে আমি তো কথা বসিয়ে দিতে পারবোই, তো সমস্যা হবে না। তো চরমতম শাস্তি হোক সঞ্জয় রায়ের। সে যদি দোষী হয়, আমি ধরে নিলাম ওই 50 জন, 60 জন, 100 জন বা গোটা রাজ্যের প্রশাসন, সবার মধ্যে ও একজন দোষী, ওর শাস্তি হোক। সমানভাবে বাকি যারা যারা যুক্ত, এই সঞ্জয় রায়রা যাতে না সাহস পায়, এই যে যারা যুক্ত যে মানুষগুলো, তাদেরও সমানভাবে শাস্তির প্রয়োজন আছে। ফাঁসি তো নয়, তার মুখ খোলা থাক, তার বক্তব্য আমরা শুনতে পাই, সেই কেস আরও চলুক, লড়াই আলো চলুক, যেটা অভয়ের বাবা মার দাবি। তার বাবা মায়ের দাবির ওপরে তো আমাদের কারোর দাবি হতে পারে না। তার আর তো কিছুর জন্য লড়াই নেই, অভয়া তো ফেরত আসবে না। তার বাবা মা যদি শান্তি পায় যে আমার মেয়ে বিচার পেল, তাহলে আমরা সবাই শান্তি পাবো। এবং দ্বিতীয় অভয়া যাতে না হয়, সেইটাই হচ্ছে মূল কারণ, যাতে এরকম কোনো সরকারি প্রতিষ্ঠানে এরকম কেউ একটা উচ্চিংড়ে সাপোর্ট পাবে একটা পলিটিক্যাল মদতে, এই ঘটনাটা যাতে না ঘটে। তাই এই পলিটিক্যাল মদতটাকে ভাঙতে হবে, উচ্চিংড়ে এমনি ভেঙে যাবে। ঠিক। তাহলে আপনি যে কথাটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে একজন সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সে হচ্ছে রক্ষক। এখানে আমরা এই বচনটা ইউজ করতেই পারি যে এখানে রক্ষকই ভক্ষক। তাহলে রক্ষকই যদি ভক্ষক হয়, যে সিভিক ভলেন্টিয়ারের উচিত ছিল সবাইকে প্রোটেকশন দেওয়া, হাসপাতালে নিয়মানুবর্তিতা ঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটা দেখা, তার বদলে সে নিজে এই নির্যাতন করলো এবং খুন করলো। ধর্ষণ এবং খুন দুটোই সে করলো, সেটা এখন প্রমাণিত। তা এই অবস্থায় কি মনে হয় না এটা বিরলতম একটি ঘটনা, এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস হুইচ অ্যাকচুয়ালি কলস ফর দ্য ডেথ পেনাল্টি, সেটাই হওয়া উচিত ছিল?
মানে আমি এই কথাটার সঙ্গে একমত নই বলবো না, মানে ডেথ পেনাল্টি হওয়া উচিত ছিল। এবং বিষয়টা হচ্ছে ওই যে আমার প্রথম আলোচনাটাই খানিকটা টেনে ধরলে বোধহয় এটা বলতে সুবিধা, যে ডেথ পেনাল্টি হয়ে গেলে আদৌ কি সত্যি জাস্টিসটা হলো, সেইটা হচ্ছে আমার কাছেও একজন সাধারণ নাগরিক হিসেবে তার বাবা মায়ের মতন, তার বাবা মায়ের কষ্টটা তো আর আমরা খানিকটা হ্যাঁ বুঝছি বলতে পারি, কিন্তু কখনোই বুঝতে পারছি না, বা এরকম কোনো বাবা মাকে যেন বুঝতে নাও হয় আগামী দিনে। তো ডেথ পেনাল্টি যদি আলটিমেট হয় এই ক্ষেত্রে এটার ঘটনাটা একদম আলাদা, কারণ এটা একটা মানে ইনস্টিটিউশনাল মার্ডার, মানে এটা একদম সরকারি পলিটিক্যাল একটি মার্ডার। তো সেইখানে যদি ডেথ পেনাল্টি হয়ে যায় তাহলে বোধহয় পলিটিক্যালি অনেকটা সুবিধে হয়ে গেল, মানে তাহলে বাকিটা খুব যে এটাই সিবিআই, আমাদের এ সরকার ও সরকার, যাদের এই বিস্তর একটা সুন্দর সেটিং বুঝতেই পারি আমরা, মানে এখন না, মানে যারা হয়তো এই সরকারকে ভোট দিতেও যায়, আমার ধারণা তাদের কাছেও ক্লিয়ার যে এটা ভালো নয়, কিন্তু আমরা দিই ভোট। এবং আগামীতেও আমি নিশ্চিত 2026-এ গিয়েও মানুষ হয়তো ভোট দেবে, কিন্তু যারা ভোট দিচ্ছে তারাও হয়তো কাউন্টার বলবে যে না না না, এই সরকার চলতে পারে না, কারণ এই ভোট দেওয়াটার পেছনে আরও অনেকগুলো অন্য ইকুয়েশন কাজ করে। তো সেই ইকুয়েশনের জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ডেথ পেনাল্টি হয়ে গেলে বোধহয় অনেক ক্রিমিনালের নতুন জন্ম হয়ে যাবে আর কি, মানে চাপা পড়ে যেত অনেক কিছু। ঠিক কথা। দুটো খুব ইম্পর্টেন্ট কথা সৌরভ এক্ষুনি আমাদেরকে বলল। এক নম্বর হচ্ছে সরকারি এবং 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল, দুটো এক করে সরকারি পলিটিক্যাল মার্ডার। মানে এই ধর্ষণ এবং খুন শুধু সরকারি নয়, এবং এটা একই সঙ্গে রাজনৈতিকও বটে। এবার এই যে তুমি এটা রাজনৈতিক বলছো সৌরভ, রাজনৈতিক কেন করার দরকার হলো? আমরা যে অভয়াকে হারালাম, এর পেছনে তো শুধুমাত্র অভয়া কোনো একটা জিনিস নিয়ে প্রতিবাদ করেছিল, তার জন্য তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হলো, এবং এরম নৃশংস জঘন্যভাবে তা তো হতে পারে না। আরও বড় নিশ্চয়ই এর পেছনে কোনো মাথা কাজ করছে, চক্র কাজ করছে। তোমার কি মনে হয় সেটা? আমি জানি না, মানে অনেক সময় একা ফাঁকা মাথায় বসে থাকলে এটার পেছনে কি ছিল অনেক কিছু মাথায় নাড়াচাড়া করে, কিন্তু সেগুলো মুখ ফুটে বলে ফেলার নয় হয়তো, কিন্তু নানান ইকুয়েশন কাজ করে যে কেন ঘটলো, কি বৃত্তান্ত, যে সে যদি সবটা অনেক কিছু জেনে গিয়ে এই যে আরজিকর জুড়ে যে খারাপ কাজের র্যাকেট চলতো, এই দেহ পাচার থেকে আরম্ভ করে পর্নোগ্রাফি শ্যুট, যে সব কিছু জেনে গিয়ে তার একটা প্রতিবাদ, বা ওই টাকা কোন ভোটের কাজে লাগে পুরোটা হয়তো ওর কাছে ক্লিয়ার, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এইরকম একটা নির্মম ঘটনা, আমি জানি না, মানে মাঝে মধ্যে কীরকম একটা ইকুয়েশনে গন্ডগোল লাগে যে আরও অনেক কিছু বোধহয়, আরও অনেক কিছু। নাহলে আমরা খুব বন্ধুরা মূল্যে আলোচনা করতে গিয়ে ভাবি যে এই খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, পার্থ চ্যাটার্জি, অনুব্রত, এই সবকে স্যাক্রিফাইস করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুবার ভাবলেন না। এখানে কারা এমন আছেন যে সব কিছু নড়ে গেল, যে এতটা ধামাচাপা দিতে হচ্ছে, ওনাকে ছুটে আসতে হচ্ছে, মিটিং করতে চাইছেন না, নানান রকম এই যে যা ঘটলো, যে মানে মানে আমরা জানি রাত 2টো থেকে উনি নিজে ফোনে, হ্যাঁ মানে এর থেকেও তার মানে বড় কিছু জড়িত। তার মানে কি এই গোটা 2011, 2016, 2021 এই যা ভোট হচ্ছে, যা সিস্টেম চলছে, পুরোটা কি সন্দীপ ঘোষদের মদতে? এরকম সন্দীপ ঘোষের মতন নানান জায়গায় এই অর্গ্যান, ওষুধ, পর্নোগ্রাফি শ্যুট, এই ফান্ড অফ হয়ে গেলে কি সরকার পড়ে যাবে? আমার সেইটার একদমই আইডিয়া নেই, যে সেটা তো আমি ইন্টারনাল কেউ নই, আমি অ্যাজাম্পশন করতে পারি, আমি আলোচনা করতে পারি এবং ভয় পেতে পারি। যে যদি এইটা জানতে পারি যে আমার ভয়গুলো সত্যি, তাহলে এইটা আশা করতে চাই আমি যে সবটা খোলাসা হোক, এবং ওনার যে ফান্ডিং, যে মদত, সেইগুলো খানিকটা থেমে যাক আর কি, মানে সেইগুলো যদি সেটাই হয় আলটিমেটলি ভোটের ফান্ডিং, তাহলে সেটা বন্ধ হওয়ার একটা রাস্তা হোক। তাহলে তুমি যেটা বলছো বেসিক্যালি এটা হচ্ছে টিপ অফ আইসবার্গ। আমরা অনেক ভেতরে যেতে পারি, যেটার উন্মোচন তখনই হতে পারে
এক, যদি সঞ্জয় রায় মুখ খুলতে পারে, মুখ খুলতে দেওয়া হয়। 2, যদি সেটিং আমরা ভাঙতে পারি, এবং 3, যদি তদন্তের আওতায় সবাইকে আনা যায়। তাই মানে আমার না ওই যে একটা কথা আমরা বলতাম না যে এই কান টানলে মাথা আসে, আমার এটাই না ইরিটেশন হয়ে গেছে। এই মানে মানে আমার এখন মনে হচ্ছে একটু মাথা টানা হোক, কান অটোমেটিক আসবে। মানে কানরা সঞ্জয় রায়রা হয়তো দোষী, কিন্তু মাথাটা কারা? আমার মনে হয় কান টানলে আর মাথা আসে না, কানটা ছিঁড়ে পড়ে যায়, যেভাবে যেটা ঘটছে তার ডেথ পেনাল্টি দাবি করা হয় যাতে মাথাটা বেঁচে যায়। মনে হয় মাথা টানলে কানগুলো সেফ থাকবে, কানগুলোকে অক্ষত পাবো, তাহলে ধরতে সুবিধা হবে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গের মানুষ এগুলো যে জানেন না তা নয়, তারা তো ঘাসে মুখ দিয়ে চলছেন না, সবই জানেন, সবই বোঝেন। এরপরেও তোমার কি মনে হয় যে শুধু 2000 টাকা ভাতা এবং কিছু অনুদান যেগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এগুলোতে পৌঁছে যাচ্ছে, শুধু এটাই কি কারণ, নাকি পশ্চিমবঙ্গের মানুষ শিরদাঁড়া শক্তি হারিয়ে ফেলেছেন? আমি ভাতার বিপক্ষে নই, আমি অ্যাবসলিউটলি ভাতার বিপক্ষে নই। আমি চাই এই ভাতা চলুক, অ্যাবসলিউটলি চলুক, কিন্তু এটা এটা আমার বলাতে কিছু হবে না। মানে অ্যাকচুয়ালি বিরোধী শক্তির বলার অনেকটা স্পেস বেশি, যে ভাতা তো অন্য শক্তি এলে, বিরোধী শক্তি এলে, মানে আমি নিজে লেফট সমর্থক, আমি চাইবো লেফটরা ফিরুক, তো তার মানে এটা নয় যে ভাতা বন্ধ হয়ে যাবে। মানে ভাতা ভাতার মতন চলবে। সাবসিডিতে আমার কোনো আপত্তি নেই, সাবসিডি যারা সাবসিডির যোগ্য তারা পাওয়া উচিত। অ্যাবসলিউটলি, অযোগ্যরা পাচ্ছে সেটাও প্রচুর ঘটছে, সেটা পাওয়া উচিত না। আমি আমার মেয়ের স্কুলে দেখেছি তারা প্ল্যান করছে, আমার ওয়াইফকে বলছে কি তুমি এটা করোনি লক্ষ্মী ভাণ্ডারের ইয়েটা টাকাটা, তো আমার মানে এখনও সেই অর্থে ওইটার প্রয়োজন নেই, তো ওটা তো নিলে এটা আরেকজন হয়তো যোগ্য কেউ পাবে না আর কি। তো আমি সাবসিডির বিরুদ্ধে নই, কিন্তু মানুষ যে কারণে ভোট দিচ্ছে সেটা আরও অনেক জটিল, আরও অনেক পলিটিক্যাল জায়গাটা। এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ না মানে একটু আরও কিছুদিন দেখে নিই, এইটাতে বড্ড বেশি ভালোবাসে। সেটা মানুষ বোধহয় আরেকটু পরখ করে দেখতে চায়, তাতে আপত্তি নেই। মানে আমি তো মানুষ, মানে জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমার কোনো তাড়া নেই 26-এ লেফটের সরকার হতে হবে, এরকম কোনো তাড়া নেই। মানে কিন্তু একটা সুস্থ সোসাইটি হোক, ভাতার মতন পাক, তাতে আমার অসুবিধা নেই। কিন্তু মানুষ বুঝতে পারুক যে আমি যাকে ভোট দিতে যাচ্ছি সেটা দিচ্ছি মানে আমি ভাতা পাচ্ছি বলে ভোট দিচ্ছি, এরকমটা যেন না থাকে। এটা আমি আমার নিজের কবর নিজে খুঁজছি। কারণ এই যে অভয়া হোক, নানান ঘটনা, আপনাকে 2000 টাকা দিচ্ছে একটি সরকার, দারুণ ব্যাপার। আরেকটি সরকার এলেও হয়তো 2000 টাকা দেবে, কিন্তু প্যারালালি চেষ্টা করবে যাতে পরের দিন বাজারে গিয়েই আপনার সেই 2000 খরচ না হয়ে যায়, সেই জিনিসপত্রের দামগুলোকে আর একটু মেনটেন করার। এই চোখটা খোলানোর জন্য এটা বিরোধী শক্তিকে আর একটু বেশি দায়িত্ব নিতে হবে বলে আমার মনে হয়। যে আপনি যে 2000 টাকাটা ব্যয় করছেন, মানে ইনকাম করছেন, সেটা আপনার কিন্তু থাকছে না, কারণ সেই সরকারই আবার সেটা খুব চুপিসারে আপনার থেকে নিয়ে নেবে, ওষুধ হোক, নানান বিষয় থেকে হোক, নিয়ে নেবে। তো এইটা আর একটু ক্ল্যারিফাই করানো দরকার। এটা পশ্চিমবাংলা, এখানে আমার সবসময় মনে হয় যে আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার, এই সব যা আছে, এইগুলো দিয়ে আমি সম্পূর্ণ রিচ পাবো বলে কখনোই আমার মনে হয় না। আমার মনে হয় যেটা ওই একদম বাবাদের সময় দেখতাম বাড়ি বাড়ি গিয়ে কথা বলে বোঝানো, সেইটা আলটিমেট বলে আমি আজও মনে করি। আমি মনেই করি না সোশ্যাল মিডিয়া এখনও আলটিমেট, কারণ এখনও আমরা এই কাজে দাঁড়িয়ে বুঝতে পারি যে ফিল্ম করি বা ওটিটি করি বা সিরিজ করি, যাই করি, টেলিভিশনে যেটা সন্ধেবেলা চলে সেইটা হচ্ছে সবথেকে বেশি ক্যাচ, সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছয়। তাই একটি সরকার কেন্দ্রে যারা বসে আছে তারা অলিখিতভাবে সারা ভারতবর্ষে টেলিভিশনে নিয়ম করে দিয়েছে যে আমাকে কেউ কাউন্টার করে দিতে পারবে এই কথাটা যে তুমি বলছো, এটা কোথায় লেখা আছে? সত্যি কোথাও লেখা নেই, কিন্তু অলিখিতভাবে আমি টেলিভিশনের সঙ্গে যুক্ত, তো দেখতে পাই, জানতে পারি যে 3টে করে তোমাকে হিন্দুত্ব প্রচার করা সিরিয়াল করতে হবে। কেন করছে? ফেসবুক খুললে মনে হয় যেন আমার চারিপাশটা পুরো প্রোগ্রেসিভ দুনিয়া, একটা লেফটিস্ট ওয়ার্ল্ড, একটা অন্যরকম পৃথিবী যেটা বেরোলেই সুন্দর। আসলে আমার পরিধিটা ওইটুকু,
এবং টেলিভিশনে যখন ওই 3টে ঠাকুরের সিরিয়াল চলছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমার মাও দেখছে হয়তো, কিন্তু যারা এটা বসে করাচ্ছে তারা জানে এই ইনজেকশনটা মারাত্মক, এইটা একদম রয়ে যাবে, ফেসবুক থাকবে না, ওটা একটা স্ক্রোলে বেরিয়ে যায়, আবার নামালে পরেরটা খুঁজে পাওয়া যায় না, তো এটা টিকবে না, ওটা টিকে যাবে। তো আমার মনে হয় আমাদের ওই ব্যতিক্রমী জায়গাগুলো আরও অন্য অন্য অনেক কিছু আছে, সেইগুলো যদি আমরা একটু অনুসন্ধান করতে পারি সেটা বোধহয় আমাদের সুবিধা হবে। তুমি এই মুহূর্তে অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, তার মধ্যে একটা তুমি যেটা বললে ফিল্ম, ওটিটি, নির্দেশনা, এই জিনিসগুলো আমরা জানি যে টলিউডে অর্থাৎ বাংলা সিনেমা, বাংলা সিরিয়াল শুটিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে প্রচণ্ড রাজনীতি ঢুকে পড়েছে। তো এইটা কি তোমার মনে হয় এই যে দুর্নীতি নিয়ে আমরা কথা বলছি, স্বাস্থ্য তো বটেই, স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে, তো তুমি অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ ডিরেক্টর, তোমরা কি কোনো চেষ্টা করছো এই দুর্নীতিটাকে দূরে সরিয়ে দিতে? আমি একদমই, আমাদের যেমন এখনই ডিরেক্টরস গিল্ডের এই একটু পরেই মানে যে সময় ইন্টারভিউটা হচ্ছে তারপরেই আমাদের মিটিং আছে, তো একটা চেষ্টা তো চলছেই, কিন্তু আমিও আমি ইউনিয়নে থেকেই কাজ করতে চাই, আমি সিস্টেমের বাইরে নই, আমিও সেই ডিরেক্টর গিল্ডের একজন সদস্য। আমি জানি না, মানে এখন ফেডারেশনের লড়াই হয়ে যাচ্ছে তাদের নিজেদের মধ্যে, এখন না বেসিক্যালি সরকারের সঙ্গে বিরোধীর লড়াই নেই, সরকারের সঙ্গে সরকারের আরেক পক্ষের লড়াই হয়ে আছে। তো এবং আমি জানি আমাদের এই সর্ষের মধ্যেই অনেক ভূত লুকিয়ে থাকে, যারা আমি জানি তারা সরকার পক্ষের মানুষ, তারা এসে বলছে যে আমরা দেখব এটাকে কি করে সামাল দেওয়া যায়, তারা আবার অন্য পক্ষ থেকে কথা বলছে। আমি এই এত জটিলতায় যাচ্ছি না, আমি চাই সুস্থভাবে কাজটা হোক, অ্যাটলিস্ট এরকমভাবে হোক যে, কারণ একটা ফিল্ম হচ্ছে বা একটা সিরিজ হচ্ছে মানে তো সেই ডিরেক্টর শুধু বেনিফিট করছে না, এতগুলো টেকনিশিয়ান, এতগুলো মানুষ বেনিফিটেড হচ্ছে, তো সেইটা আটকে দেওয়া, যেমন আটকে দিচ্ছে সৃজিত রায়ের সিরিজ আটকে দেওয়া হচ্ছে, কৌশিকদার আটকে দেওয়া হয়েছে, এবং আমাদের জয়দীপদার ছবি আটকে দেওয়া হচ্ছে। আগামী দিনে আমার এই মুহূর্তে শুটিং নেই, হয়তো আগামী 1-2 মাসেই আছে, আমি জানি না কি করবে, তো সুস্থভাবে কাজটা করতে দেওয়া হোক। এটা তো কোথাও ছিল না আগে এইরকম অসভ্যতামোটা, তো তারপরে বাকিটা তো লড়ে নেওয়া যাবে, কাজটা অ্যাটলিস্ট করতে দেওয়া হোক। সেই জায়গায় যদি ডিরেক্টরসরা এক জায়গায় থাকে তাহলে এটা বোধহয় ওভারকাম করা যাবে। এবার যদি ডিরেক্টরসদের মধ্যে ওই আমি সরকারের এই অংশের আর আমি সরকারের ওই অংশে, যারা চাইছে এই অংশটা পড়ে যাক, ওই অংশটা উঠুক, এটা হলে তো গন্ডগোল পেকে যাচ্ছে আর কি, মানে সেটা গন্ডগোল আরও বেশি করে পাকবে। ঠিক। আচ্ছা, তুমি জানো যে অভয়া মঞ্চ গড়ে উঠেছে তিল তিল করে এই প্রতিবাদের অন্যতম একটা প্ল্যাটফর্ম হিসেবে, তো এই অভয়া মঞ্চকে ভবিষ্যতে তুমি নিজে ব্যক্তিগতভাবে কি স্তরে দেখতে চাও? অ্যাবসলিউটলি, মানে অভয়া মঞ্চ যখন গড়ে উঠলো তখন থেকেই মানে মনীষাদি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, যখন আলোচনা হয়েছিল মনীষাদি সব এখনও হয় যে মানে এটা না একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হওয়া দরকার। মানে অভয়া মঞ্চ মানে আমাদের শুধু আর্জিকর নয় অবশ্যই, এবং শুধু এই রকম নয় যে এরকমভাবে যারা মেয়েরা শুধু কর্মক্ষেত্রে যারা সমস্যার সম্মুখীন হচ্ছে শুধুমাত্র সেটাও নয়, মানে আমি বলছি আরও অনেকটা বৃহৎ ক্ষেত্রে, মানে এমনও নয় যে শুধুমাত্র মানে আমি একদম মানে কোনো জেন্ডার ধরে সমস্যার সম্মুখীন হচ্ছে এরকমটা তো নয়, মানে সব জেন্ডারের ঊর্ধ্বে গিয়ে লিঙ্গ নির্বিশেষে এই সমস্যার সম্মুখীন হতে হয়, মানে সেটা নানান রকমভাবে, এবং এগুলো তো সবকটাই হচ্ছে খুব ব্যক্তিগত, মানে একটা মানুষ সে সমস্যায় পড়েছে, একটা মঞ্চ ঝাঁপিয়ে পড়ছে, এটা যেমন প্রয়োজনীয়, আবার প্রচুর সোসাইটাল ঘটনা সেটার জন্য অভয় মঞ্চ ঝাঁপিয়ে পড়ছে, সেইটাই আরও বেশি আমি দেখতে চাই। তার কারণ আমার মনে হয় এটা একটা অল্টারনেটিভ স্পেস হওয়া দরকার, যেখানে মানুষ নিজের সাপোর্ট পাবে, নিজের কথা বলতে পারবে, বা নিজেদের আরও এই মানে আমি বলছি সেটা সোসাইটাল ঘটনা, মানে তুমি একটা বৃহত্তর কর্মকাণ্ডে অভয় মঞ্চ যোগদান করবে এবং মানুষের পাশে থাকবে, সেটাই বল। মানে এর থেকে ভালো কিছু তো হয় না, মানে আমরা এখন বারবার মানে আমরা যারা এক ভাবনা চিন্তায় বিশ্বাসী তারা এখন বারবার অল্টারনেটিভ খুঁজছি, এবং অল্টারনেটিভটা অল্টারনেটিভ হয়ে থাকলে তাহলে তো আর মেন স্ট্রিম হলো না, তো অল্টারনেটিভটা মেন স্ট্রিম হওয়া দরকার, এইটা হচ্ছে আমার মূল বক্তব্য।
তাহলে তোমার কথায়, তোমার শেষ কথায় ধরে আমি যদি বলি মেইন স্ট্রিম হওয়া দরকার, মেইন স্ট্রিম বলতে কি শেষ পর্যন্ত রাজনৈতিক পদক্ষেপ? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি রাজনীতির বাইরে কিছু ভাবতেই পারি না। আমি খুব স্বার্থপর। আমি প্রতিটা কাজ, প্রতিটা জিনিসপত্রের সঙ্গে, যেমন একটা সোসাইটাল হেল্প, সোসাইটাল জিনিসপত্র ভাবতে ভাবতেও আমার মাথার পেছনে ঘোরে যে ভোটের বাক্সের রেজাল্ট কি হবে। আজকে অভয়া মঞ্চ হোক, যা প্রচুর প্রচুর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তো মানে এই যে যখন আমরা এই যে মিছিলগুলো অর্গানাইজ করা হয়েছে, 60টা 70টা 80টা 100টা প্ল্যাটফর্ম, আমি আমার নিজের অঞ্চলে আমি ওখানে কর্মী হই আর কি, মানে আমি এজেন্ট হয়ে বসি তো, বা বাইরে থাকি, নানান রকমভাবে যুক্ত থাকার চেষ্টা করি। তো আমার রেসপন্সিবিলিটি কি, আমি দেখেছি আমার সারা বছরের এই 10টা মিটিং করার থেকে আমার কাজ হচ্ছে আমার ওখানে 600টা ভোট আমি বাঁচাবো, মানে 600টা মানুষ যেন নিজের ভোট নিজেরা দেয়। তো আমার মনে হয় এত মিটিং মিছিলের প্রয়োজন হয় না যদি আমরা এইটুকু দায়িত্ব নিই। তো আলটিমেটলি আমরা মিটিং করব, মিছিল করব, মঞ্চ করব, আন্দোলন করব, লড়াই করব, সব ঠিক আছে, কিন্তু বুথে মাসেল পাওয়ার আমার দরকার। মানে মাসেল পাওয়ার মানে আমি গিয়ে সকালবেলা থেকে মারপিটে লেগে পড়বো বলছি না, কিন্তু আমার মারপিট করতে এলে আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো, বোধহয় সেইটা আমার অভয়া হবে, বা সেইটা আমার অভয়া মঞ্চ যোগাবে। সেই সাহসটা জোগানো খুব প্রয়োজন। আমি জানি না, হয়তো 2026-এ রাজ্যের প্রতিটা বুথে অভয়া মঞ্চর 100 মিটার দূরেই 10 জন করে মানুষ সেখানে মজুদ থাকবে, অটো করে যারা বৃদ্ধাদের বাড়ি থেকে তুলে আনতে পারবে যে ভোট দেওয়ার জন্য। আমি জানি না এই লড়াইয়ে আমরা সার্বিকভাবে অংশগ্রহণ করতে পারবো কি না, না হলে আমাদের ওই দুঃখটাই রয়ে যাবে, ভোটের আগে আমরা মানুষের সঙ্গে থাকবো, ভোটের পরে মনে হবে আমাদের সব ভোট চুরি হয়ে গেল। এইটা তো আর বলতে চাই না। ভোট চুরি করে নেবে কার বাবার কত ক্ষমতা, কিন্তু আমরা কোথায়, আমরা কি পারবো না সেই 1000টা ভোট ঠেকাতে? এইটা আমার মনে হয় অভয়া মঞ্চ মেন স্ট্রিম কাজ হতে পারে, যে আমরা বুথ দখলও আটকাবো, মানে কারণ সার্বিকভাবে তো এই যে অভয়ার বিচার, বুথ দখল আটকে যদি আমি একটা সরকার পরিবর্তন করতে পারি, আমি সহজে অভয়ার বিচারও দিতে পারবো। তো তাহলে আমি আসল জায়গাটায় ভোট বাক্স, ওটা আমার কাছে খুব আলটিমেট। আপনারা শুনলেন যে সৌরভ যেটা শেষ পর্যন্ত বলল যে ভোট বাক্সের মাধ্যমেই আমাদের বদল দরকার, এবং ভোট বাক্সে যদি আমরা বদল আনতে পারি তবে অভয়ার এবং আরও পরবর্তী যা যা দুর্নীতি চিরদিন ঘটে চলেছে এবং আরও ঘটবে এই সরকারের থেকে, এটা আমরা জানি, সেই পরিবর্তন আমরা আনতে পারবো। সৌরভ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।